ওকে, আজকে ক্লাসটা বেশি বড় হবে না, ছোট কয়েকটা টপিক আছে, কিন্তু এখান থেকে বেশি প্রশ্ন আসে না। যেগুলা প্রশ্ন আসে জাস্ট এগুলো আলোচনা করব। প্রথমে আসে হচ্ছে এটা রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন, এই রাসায়নিক বন্ধন বিষয়টা কি লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে? স্যার একটু বড় করে লিখবেন। ওকে ওকে, আচ্ছা, প্রথম টপিকটা হচ্ছে রাসায়নিক বন্ধন। এখন রাসায়নিক বন্ধন বিষয়টা কি আমি তো বলি। সেটা হচ্ছে দেখেন, আপনারা নর্মালি হচ্ছে এটা হচ্ছে হাইড্রোজেন একটা কি বলেন তো, এটা একটু রেসপন্স করাটা। এটা হাইড্রোজেন একটা কি? হাইড্রোজেনের অণু। হুম হুম, এটা হচ্ছে হাইড্রোজেন একটা পরমাণু। পরমাণু। পরমাণু, বাট আমি যদি এভাবে লিখি তাহলে অণু বুঝবো যে এখানে এখানে অণু হলো এখানে হাইড্রোজেনের কয়টা পরমাণু আছে? দুইটা। এই যে হাইড্রোজেনের পরমাণু আছে, তারা নিজেদের মধ্যে, আমরা জানি হাইড্রোজেন যোজনী কত? এক। সুতরাং একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের সাথে একটা যোজনী দিয়ে যুক্ত আছে। এই যে যুক্ত আছে বললাম, এই যে অংশটা, এটাকে বলা বন্ধন। এটাকে বলা হয় বন্ধন, অর্থাৎ রাসায়নিক পরমাণু সমূহের মধ্যে যে বন্ধন থাকে তাকে বলা হচ্ছে রাসায়নিক বন্ধন। দেখেন, এই বন্ধনটা আমি আরেকভাবে দেখাইতে পারি। যেমন হচ্ছে আমরা ওইদিন পড়ছিলাম যে খাবার লবণের সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ওকে, এই যে সোডিয়াম ক্লোরাইড লিখলাম, এখানে দুইটা পরমাণু আছে। একটা হচ্ছে সোডিয়াম পরমাণু, আর হচ্ছে ক্লোরিন পরমাণু। এই দুইটা পরমাণু যে শক্তির মাধ্যমে যুক্ত আছে তাকে বলা হচ্ছে রাসায়নিক বন্ধন। ওকে, তাহলে এই দুইটা পরমাণু যে বন্ধনের মাধ্যমে যুক্ত আছে বা যে শক্তির মাধ্যমে যুক্ত আছে তাকে বলা হচ্ছে রাসায়নিক বন্ধন। এখন দেখেন, এই রাসায়নিক বন্ধন যদি আমরা পড়তে যাই তাহলে দেখবো যে রাসায়নিক বন্ধন গুলা আমরা ইংরেজিতে শিখলাম যে রাসায়নিক বন্ধন থাকে সাধারণত হচ্ছে অণুতে। থাকে হচ্ছে, দেখেন জিনিসটা একটু বুঝতে হবে, রাসায়নিক বন্ধন থাকে হচ্ছে অণুতে। অণুতে থাকে, কিন্তু কার মধ্যে থাকে? পরমাণুর মধ্যে। সুতরাং রাসায়নিক বন্ধন থাকে হচ্ছে অণুতে, পরমাণুর মধ্যে। এতটুকু মনে রাখলে হবে। রাসায়নিক বন্ধন থাকে অণুতে, পরমাণুর মধ্যে। খেয়াল করেন, আমি অণুতে কেন বললাম? আমি যদি এটা এভাবে লিখতাম, এটা তো হাইড্রোজেন একটা পরমাণু, এটার মধ্যে কি আর কোনো রাসায়নিক বন্ধন আছে? নাই। কিন্তু এটা যখন এই দুই অবস্থায় যাবে, মানে যখন এটার সাথে আরেকটা পরমাণু যুক্ত হবে, তাহলে এটা হয়ে যায় একটা হাইড্রোজেনের অণু। এই হাইড্রোজেনের অণুর মধ্যে এই দুইটা পরমাণুর মধ্যে যে বন্ধনটা থাকে তাকে আমরা বলি রাসায়নিক বন্ধন। সবাই এটা ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। ওকে, রাসায়নিক বন্ধন থাকে হচ্ছে অণুতে, থাকে কার মধ্যে? পরমাণুর মধ্যে থাকে। এখন দেখেন, রাসায়নিক বন্ধন অনেক প্রকার আছে, কিন্তু আপনাদের সবকিছু দরকার নেই, যে যেটা লাগবে আমি জাস্ট সেটা বলি। এক নাম্বার যেটা সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী রাসায়নিক বন্ধন, সবচেয়ে, এটা মনে রাখবেন, সবচেয়ে শক্তিশালী রাসায়নিক রাসায়নিক বন্ধন, সবচেয়ে শক্তিশালী রাসায়নিক বন্ধন হচ্ছে, এখন যেটা করব সেটা হচ্ছে আয়নিক বন্ধন। সবচেয়ে শক্তিশালী রাসায়নিক বন্ধন হচ্ছে আয়নিক বন্ধন। তাহলে আয়নিক বন্ধন সবচেয়ে শক্তিশালী কেন আমি একটু দেখাবো। দেখেন হচ্ছে এটার নাম কি? আয়নিক বন্ধন, অর্থাৎ আয়নের মধ্যে যে বন্ধন। আয়নিক শব্দ আসছে আয়ন থেকে। কোথেকে আসছে? আয়ন থেকে। আয়ন বিষয়টাকে একটু বোঝাই বলি। দেখেন, আমি যদি এটাকে এভাবে লিখি, আবার বলি, এটা সোডিয়ামের একটা কি বলেন তো, আবার বলেন একটু। সোডিয়ামের একটা, এটা সোডিয়ামের একটা কি অণু না পরমাণু, সেটা বলে। পরমাণু। পরমাণু। এটা সোডিয়ামের একটা পরমাণু। ওকে, তাহলে পরমাণুর মধ্যে এখন দেখেন এই সোডিয়াম কি করে, যে সে যদি একটা ইলেকট্রন দিয়ে দেয়, একটা ইলেকট্রন দিলে সে কি একটা পজিটিভ হবে না একটা নেগেটিভ হবে? চিন্তা করেন। দিয়ে দিলে পজিটিভ হবে। ভেরি গুড, দিয়ে দিলে পজিটিভ হবে, তাহলে সোডিয়ামটা পজিটিভ হয়ে গেল। ওকে, এখন দেখেন, ও যে দিবে, ওর ক্ষেত্রে একটা শর্ত আছে যে ও যে দিবে, দেওয়ার জন্য নেয়ারও লোক থাকতে হবে। যদি নেয়ার কেউ না থাকে, ও তো কাউকে দিতে পারবে না। তাহলে ও নেয়ার লোক থাকতে হবে। নেয়ার কে আছে মনে করো, ধরেন হচ্ছে এই যে ক্লোরিনটা আছে, এই ক্লোরিনটা এখন হচ্ছে একটা পরমাণু। এটার মধ্যে কোনো আয়ন নাই, মানে কোনো আয়ন নাই বা কোনো আধান নাই, কোনো চার্জ নাই। এখন দেখেন, এটার মধ্যে কিন্তু চার্জ আছে, একটা পজিটিভ চার্জ আছে বা একটা ধনাত্মক আয়ন আছে। এটার মধ্যে কিন্তু এটা ক্লোরিনের একটা পরমাণু, যার মধ্যে কোনো চার্জ নাই, অর্থাৎ একটি নিউট্রাল অবস্থা আছে। এখন দেখেন, ও যে ইলেকট্রনটা দিচ্ছে, ইলেকট্রনটা তো গ্রহিতা থাকতে হবে, কেউ রিসিভ করতে হবে। কে রিসিভ করলো? এই ক্লোরিনটা রিসিভ করলো।
ক্লোরিনটা রিসিভ করার পর এটা নেগেটিভ হয়ে যাবে, কারণ ও একটা ইলেকট্রন গ্রহণ করছে। এটা একটা ধনাত্মক আধান বা ধনাত্মক আয়ন বা পজিটিভ চার্জ সৃষ্ট সোডিয়াম পরমাণু। এটা হচ্ছে ঋণাত্মক আয়ন বা হচ্ছে নেগেটিভ চার্জ সৃষ্ট একটা ক্লোরিন পরমাণু। ক্লোরিন পরমাণু, ওকে। এখন দেখেন এইটা পজিটিভ চার্জ আমরা জানি নেগেটিভ চার্জকে আকর্ষণ করে। সুতরাং দেখেন এই যে আয়ন, এটা একটা আয়ন, এটা একটা আয়ন। এই দুইটা আয়নের মধ্যে যে আকর্ষণ শক্তিটা হবে, ফলে তারা কি তৈরি করবে? সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ দেখেন এখানে যে বন্ধনটা তৈরি হয়েছে সেটা কিসের উপর ভিত্তি করে হয়েছে? আয়নের উপর ভিত্তি করে হয়েছে। সুতরাং এদের মধ্যে বন্ধনকে বলা হচ্ছে আয়নিক বন্ধন। এদের ক্ষেত্রে বন্ধনকে বলা হবে আয়নিক বন্ধন, এবং এই আয়নিক বন্ধনই হচ্ছে সবচেয়ে শক্তিশালী বন্ধন। সবাই ক্লিয়ার তো নাকি আবার বল? স্যার, আমরা তাহলে বলতে পারি ধাতু এবং অধাতুর ভিতর যে বন্ধন সেটাকে বলা হয় আয়নিক বন্ধন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আর যদি শুধু ধাতুর মধ্যে বন্ধন হয় তাকে বলবেন ধাতব বন্ধন। ভেরি গুড, আপনি যেটা বলছেন ভেরি গুড। এভাবে আসলে মাথা কাটাইতে হবে, বিশেষটা এমনই। ধাতব বন্ধন, এই ধাতব বন্ধন হচ্ছে, এটা ইজিলি বোঝা যাচ্ছে যে ধাতুর মধ্যে যে বন্ধন সেটাকে বলা হচ্ছে ধাতব বন্ধন। ওকে। আর যদি বলা হয় ধাতু অধাতুর বন্ধন, তবে ধাতু অধাতু সবগুলো হয় না, যদি সেটা আয়ন ক্রিয়েশনের মাধ্যমে করে। তো আমরা এও জানি যে ধাতুগুলা হচ্ছে ইলেকট্রন দেয় আর অধাতু হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। সুতরাং ধাতু অধাতুর মধ্যে যে বন্ধন সেটাকে আমরা ধাতব, আমরা আয়নিক বন্ধন বলতে পারি। সবাই ক্লিয়ার কিনা? জি স্যার, তবে আমরা বন্ধনকে তাহলে 3 প্রকার বলতে পারি। না, বন্ধন দেখেন আরো আছে। আয়নিক বন্ধন আছে, সমযোজী বন্ধন আছে, সন্নিবেশ আছে, ধাতব বন্ধন আছে, হাইড্রোজেন বন্ধন আছে, অনেকগুলা বন্ধন আছে। 3 প্রকার আসলে বলাটা সম্ভবত বলা যায় না, অনেকগুলা বন্ধন আছে আর কি। 3 প্রকার স্পেসিফিক্যালি বলা ঠিক না আর কি। এবং এরকম প্রশ্ন আপনাকে দেবে, কারণ দেখেন স্কুলের বই আর কলেজের বইয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। দেখা যায় স্কুলে কোনো একটা জিনিসের শর্ট আলোচনা করছে, কিন্তু কলেজে সেটাকে ডিটেলস আলোচনা করছে। সুতরাং স্কুলের বই দেখলে আপনি হয়তো বলতে পারেন যে তিন রকম আছে। তো কলেজের বই যখন আসবেন তখন দেখবেন যে অনেকগুলো বন্ধন। আপনারা কেমিস্ট্রি যারা পড়ছিলেন তারা কিন্তু জানেন যে অনেক রকম বন্ধন আছে। সুতরাং এরকম প্রশ্ন আসবে না। যেরকম বন্ধন আসে, যেগুলো আসে সেগুলো জাস্ট আলোচনা করতেছি আর কি। ওকে। এবার আসলে হচ্ছে সমযোজী বন্ধনে যাই। সমযোজী বন্ধন, তাহলে আমরা আচ্ছা এটা বলি তাহলে বলি। এরপর হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন, খেয়াল করেন সম মানে হচ্ছে সমান, সম মানে সমান, যোজী মানে হচ্ছে যোজনী, যোজী মানে হচ্ছে যোজনী। এই যোজনী ডিপেন্ড করে হচ্ছে ইলেকট্রনের উপর। যোজনী ডিপেন্ড করে কার উপর? ইলেকট্রনের উপর যোজনী ডিপেন্ড করে। এখন দেখেন আমরা জানি যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন যদি আর কি তাহলে গুছিয়ে এরকম, হাইড্রোজেনের মধ্যে প্রোটন আছে একটা আর ইলেকট্রন আছে একটা, এখানে একটা ইলেকট্রন আছে। ওকে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে। আমরা পড়ছিলাম যে পরমাণুগুলোর উদ্দেশ্যই থাকে তাদের সর্ববহিস্থ শক্তি স্তরে অষ্টক পূরণ করা। অষ্টক পূরণ করা মানে হচ্ছে তার সর্ববহিস্থ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকতে হবে, অথবা হচ্ছে হিলিয়ামের ক্ষেত্রে দেখা যায় যে সেখানে হচ্ছে 2টা ইলেকট্রন দিয়ে অষ্টক পূরণ হয়ে যায়। সুতরাং অষ্টক পূরণ করতে হলে সর্ববহিস্থ শক্তি স্তরে 8টা ইলেকট্রন লাগে, তবে হিলিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম, তার ক্ষেত্রে 2টা হইলে হয়। এখন দেখেন এই যে হিলিয়াম বললাম, হিলিয়াম তো একটা নিষ্ক্রিয় গ্যাস। তাদের উদ্দেশ্য থাকে নিষ্ক্রিয় অবস্থায় যাওয়া, মানে সেটা সক্রিয় থাকে, তার উদ্দেশ্য হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় যাওয়া। যেমন হচ্ছে আমরা কিন্তু একটা সময় আপনি যখন জবে জয়েন করবেন, একটা সময় জব করতে করতে আপনার কাছে মনে হবে না এবার একটু রেস্টে যাওয়া দরকার, রিল্যাক্সে যাওয়া দরকার। সেজন্য কিন্তু আমাদের রিটায়ারমেন্টের ব্যবস্থা আছে। সুতরাং প্রত্যেকটা পরমাণু কাজ করতে করতে তার উদ্দেশ্য থাকে যে তার সর্ববহিস্থ শক্তি স্তরে অষ্টক পূরণ করবে, মানে 8টা ইলেকট্রন নেবে, অথবা হচ্ছে 2টা ইলেকট্রন নেবে। মানে 2টা হচ্ছে ইলেকট্রন ক্ষেত্রে, বাকিগুলো হচ্ছে 8টা ইলেকট্রন নেবে। যখন নেবে তখন সে নিষ্ক্রিয় পরমাণু কাঠামো অর্জন করবে, তখন সে সুস্থিত অবস্থায় থাকবে। এখন দেখেন হিলিয়াম আমরা বলছিলাম যে হয় 8, নয় 2, এখানে আছে একটা ইলেকট্রন। বলেন তো এই যদি এখন নিষ্ক্রিয় অবস্থায় যাইতে চায়, মানে হিলিয়ামের কাঠামো অর্জন করতে চায়, তাহলে তার কয়টা ইলেকট্রন লাগবে? একটা। একটা। তাই এবার খেয়াল করেন, আপনারা কি কখনো হাইড্রোজেন কি এই অবস্থায় দেখছিলেন? এই অবস্থায় দেখছেন না? এই অবস্থায় দেখছেন? বলেন উপরটা না নিচেরটা? তো হাইড্রোজেন প্লাস অবস্থায় দেখি। এইটা কি কখনো দেখা গেছে? দেখা যায় নাই। এর মানে না। হচ্ছে হাইড্রোজেন একটা ইলেকট্রন কাল থেকে ধার নেবে না,
কারোর থেকে সে একটা ইলেকট্রন যদি নিয়ে নেয়, খেয়াল করেন, তাহলে কিন্তু এখন এটা হবে, এটা তো হয় না, হাইড্রোজেনটা করে না। হাইড্রোজেন কি করে, এটা দিল না, হাইড্রোজেন কি করে, পাশাপাশি আরেকটা হাইড্রোজেনের সাথে, এই আরেকটা হাইড্রোজেন, এখানে হচ্ছে তার নিউক্লিয়াস, এখানে হচ্ছে তার আরেকটা ইলেকট্রন, হ্যাঁ, এটা হচ্ছে তার এই একটা হাইড্রোজেন পরমাণু, এই একটা হাইড্রোজেন পরমাণু, এই হাইড্রোজেন পরমাণু সর্বোচ্চ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, আর এই হাইড্রোজেন পরমাণু সর্বোচ্চ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। তারা চিন্তা করলো যে আমরা যদি সুস্থ অবস্থায় যাইতে চাই, আমরা তো ইলেকট্রন আছেই একটা, ইলেকট্রন তো আমরা আদান প্রদান করতে পারতেছি না। ও যদি ইলেকট্রন, ও তো আছেই একটা, আদান প্রদান করতে পারবে, তখন তারা কি করে, যে শেয়ার করে, যে আমরা কাছাকাছি চলে আসি, আমরা ইলেকট্রন গুলোকে মোটামুটি মাঝামাঝি রাখি, এই মোটামুটি কাছাকাছি চলে আসে, তাদের ইলেকট্রন গুলোকে মোটামুটি মাঝামাঝি থাকে, ইলেকট্রন গুলো তারা শেয়ার করে, মানে হচ্ছে মনে করেন ও একটা ইলেকট্রন দিল, ও একটা ইলেকট্রন দিল, ইলেকট্রন গুলো আদান প্রদান করে না এবং শেয়ার করছে, পাশাপাশি রাখছে। একটা বিজনেসে যখন করে, দুজনেই সমান পরিমাণ টাকা দিয়ে তারা ইনভেস্ট করলো, এই যখন তারা ইলেকট্রন গুলা শেয়ার করলো, তখন তাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। খেয়াল করেন, সম মানে হচ্ছে সমান, এ কয়টা ইলেকট্রন দিছে, একটা, এ কয়টা ইলেকট্রন দিছে, একটা, অর্থাৎ সমান দিছে। যোজী মানে হচ্ছে যোজনী, যোজনী কার উপর ডিপেন্ড করে বলছি, ইলেকট্রন, দেখেন দুজনেই কিন্তু সমান পরিমাণ ইলেকট্রন শেয়ার করে যে বন্ধন তৈরি করছে, সেটাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। বিষয়টা বুঝছেন কিনা? জি। ওকে, এখন দেখেন আবার একটু কথা মনে করাই দিই। বলেন তো, কার মনে আছে যে অণু বিক্রিয়া অংশগ্রহণ করে না পরমাণু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে? পরমাণু। পরমাণু স্যার। পরমাণু, পরমাণু বিক্রিয়া, পরমাণু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, কেন বলে হলো, দেখেন একটু আবার একটা খেয়াল করেন। এখানে হচ্ছে এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, ওকে, তারা যখন এভাবে শেয়ার করলো, তখন এভাবে হয়ে যায়, এভাবে যখন হয়ে গেছে, তারা কিন্তু সুস্থিত অবস্থা আছে, এটা কিন্তু অণু, ওকে। তো তারা সব নর্মালি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে চায়। এখন দেখেন, যখন তাদের মধ্যে এই বন্ধনটা ভেঙে যাবে, খেয়াল করেন, এই বন্ধনটা আমি ভেঙে দিলাম, ভেঙে দিলে তারা দুজন এখন আলাদা হয়ে গেছে, এখন আলাদা হয়ে গেছে, তারা যখন আলাদা হয়ে যাবে, তার কাছে একটা ইলেকট্রন আছে, তার কাছে একটা ইলেকট্রন আছে, তো সে চাইবে কি, যে আমি এভাবে থাকবো না, আমি কারোর সাথে, এর সাথে তো হইলো না, আমি আরেকজনের সাথে অ্যাড হয়ে যাই। তখন সে কি করে, আরেকজনকে খোঁজে তার সাথে বিক্রিয়া করার জন্য। তো যখন সে বিক্রিয়া করবে, অর্থাৎ বিক্রিয়া মানে কি বলতো, সে অ্যাক্টিভ, আর যখন এই অবস্থা থাকে মোটামুটি ইনঅ্যাক্টিভ, তাহলে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতেছে কে, পরমাণু। অণু কিন্তু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না। অর্থাৎ একটা অণুকে যদি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে হয়, তাহলে তার মধ্যে যে বন্ধনটা আছে, এটাকে ভাঙতে হবে, ভেঙে তখন সে গিয়ে আরেকজনের সাথে বিক্রিয়া করে। সবাই বুঝছেন কিনা এটা? জি স্যার। ওকে, এবার আসলে হচ্ছে আমরা বললাম আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন। আরেকটা জিনিস আছে, এটা একটু ইয়ে হবে, আমি একটু বলি, তবুও যাদের মানে একটু মনে রাখলেও হবে আর কি। সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন, আমরা প্রথমটা একটু বলে আসি, তাহলে মুছে দেবো। প্রথম হচ্ছে আয়নিক বন্ধন, বলছিলাম আয়নিক বন্ধন হচ্ছে সবচেয়ে শক্তিশালী বন্ধন। আমরা প্রথমে যেটা বলছি রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন হয় হচ্ছে অণুর মধ্যে অবস্থিত পরমাণুর মধ্যে, অণুতে অবস্থিত পরমাণুর মধ্যে যে বন্ধন থাকে তাকে বলা হচ্ছে রাসায়নিক বন্ধন, অথবা রাসায়নিক পরমাণুগুলোর মধ্যে যে বন্ধন থাকে তাকে বলা হচ্ছে রাসায়নিক বন্ধন। এবং এই রাসায়নিক বন্ধনের মধ্যে সবচেয়ে শক্তিশালী বন্ধন হচ্ছে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন দেখা যায় হচ্ছে খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড সহ আরো অনেক বন্ধনে অনেকগুলো যৌগে আছে, যারা হচ্ছে আয়ন তৈরির মাধ্যমে, অর্থাৎ ইলেকট্রন আদান প্রদান করে আয়ন হয়। আয়ন হওয়ার পরে দুইটা বিপরীতধর্মী আয়নের মধ্যে বা বিপরীতধর্মী চার্জের মধ্যে আকর্ষণের ফলে যে বন্ধনটা তৈরি হয় তাকে বলা হচ্ছে আয়নিক বন্ধন, যেটা সবচেয়ে শক্তিশালী বন্ধন। এরপরে বললাম হচ্ছে সমযোজী বন্ধন, সেখানে হচ্ছে ইলেকট্রন আদান প্রদান করে না, বরং ইলেকট্রন শেয়ার করে। ইলেকট্রন শেয়ার করে যে বন্ধনটা হয় তাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন, অর্থাৎ এখানে সমান পরিমাণ শেয়ার করবে, সবাই সমান সমান শেয়ার করে, সেজন্য বলা হচ্ছে সমযোজী বন্ধন। এরপরে যেটা আমরা এখন আরেকটা প্রশ্ন হচ্ছে ধাতব বন্ধন। ধাতব বন্ধন মানে হচ্ছে ধাতুর মধ্যে যে বন্ধনটা থাকে সেটা হচ্ছে ধাতব বন্ধন। এখন আসেন হচ্ছে হাইড্রোজেন বন্ধন, এটা একটু বুঝাইতে হবে, একটু যে শুনে রাখেন আর কি, কাজে লাগবে। Okay, এখন যেটা করবো সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন,
এই হাইড্রোজেন বন্ধনটা কেন একটু বুঝে, একটু অনেক ইন্টারেস্টিং, বুঝলে দেখবেন সহজ। প্রথম আসলে হচ্ছে আমাদের পানির যে অণুটা আছে, পানি কি H2O। H2O মানে হচ্ছে এখানে হাইড্রোজেনের 2টা পরমাণু আছে, অক্সিজেনের একটা পরমাণু আছে। বলেন তো আমাকে হাইড্রোজেনের হাত কয়টা বা যোজনী কয়টা, কত? হাইড্রোজেন এক, এক। অক্সিজেনের হাত কয়টা বা যোজনী কত? অক্সিজেন হচ্ছে 2। 2। ওকে, দেখেন এই অক্সিজেন তার কয়টা হাত আছে? 2টা। একটা, 2টা। 2টা যোজনী। আর অন্যদিকে হাইড্রোজেন যোজনী হচ্ছে এক। আমি এখানে একটা হাইড্রোজেন দিলাম, এই হাতটা হচ্ছে হাইড্রোজেনের এক হাত আর অক্সিজেনের এক হাত। হাইড্রোজেন কিন্তু একটাই হাত থাকে, কিন্তু অক্সিজেন 2টা হাত থাকে, আরেকটা হাত এখানে আরেকটা হাইড্রোজেন যুক্ত হবে। ঠিক আছে, এবার খেয়াল করেন যে এই যে অক্সিজেন এবং হাইড্রোজেন আছে তার মধ্যে ইলেকট্রনটা শেয়ার করে, এটা সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধনে কি হয়? ইলেকট্রন শেয়ার করে, এর মধ্যে একটা বন্ধন তৈরি করছে, এটাকে বলা হচ্ছে সমবন্ধন। ওকে, আমি দেখেন, এখন দেখেন আপনি যখন কোনো একটা বিজনেস তখন শেয়ার করে একটা কিছু নামবেন, ক্যাপিটাল মূলত মানে মোটামুটি যে পাওয়ারফুল তার কাছে সাধারণত ক্যাপিটালটা রাখা হয়, বা তাকে ক্যাপিটালটা একটু বেশি রাখা হয়, বা ক্ষমতা তার কাছে একটু বেশি রাখতে চায়। আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার একটু সমস্যা হচ্ছে। স্যার আপনার এখানে কি নেটের সমস্যা আজকেও? আজকে এখন ঠিক ছিল, হঠাৎ করে স্যার খুব সমস্যা করতেছে, আটকে আটকে আসতেছে। ঠিক আছে। কথাগুলো ভেঙে ভেঙে আসতেছে স্যার। এখন ঠিক আছে। জি স্যার। ওকে, তবে দেখেন এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনটা আছে সেটা হচ্ছে সমযোজী বন্ধন, অর্থাৎ তারা ইলেকট্রনটাকে শেয়ার করছে। শেয়ার করার পর এই যে অক্সিজেনটা আছে সে অধিক, এটাকে বলা হচ্ছে অধিক ইলেকট্রোনেগেটিভ বা তড়িৎ ঋণাত্মক। এটা অধিক তড়িৎ ঋণাত্মক অক্সিজেনটা, আর এটা হচ্ছে কম। তাহলে পাওয়ারফুল কে? অক্সিজেনটা বেশি পাওয়ারফুল। অক্সিজেনটা বেশি পাওয়ারফুল বলে ইলেকট্রন গুলাকে সে তার দিকে টেনে রাখার চেষ্টা করবে। এই ক্ষেত্রেও এই ইলেকট্রন গুলাকে সে তার নিজের দিকে টেনে রাখার চেষ্টা করে। ইলেকট্রনের চার্জ কেমন, নেগেটিভ না পজিটিভ? ইলেকট্রন নেগেটিভ। ফলে দেখেন নেগেটিভ জিনিসটাকে সে যখন তার নিজের দিকে বেশি টেনে রাখছে, ফলে এখানে হালকা একটা নেগেটিভ চার্জ তৈরি হবে। এটাকে ডেল্টা দিয়ে প্রকাশ করে, আপনাদের তো জানা দরকার। এখানে হালকা একটা নেগেটিভ চার্জ তৈরি হবে, বাট এখান থেকে যখন ইলেকট্রনটা দূরে সরে গেছে এখানে হালকা একটা পজিটিভ চার্জ তৈরি হয়েছে। হয়েছে কিনা, বুঝছেন কিনা এতটুকু বলেন তো? জি স্যার। যখন তাদের মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে সমযোজী বন্ধন মানে শেয়ার করে ইলেকট্রন গুলা তারা বন্ধন তৈরি করছে, এখন অক্সিজেনটা পাওয়ারফুল হয়, অক্সিজেনটা ইলেকট্রন গুলাকে তার দিকে একটু টেনে রাখে। ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, ফলে যেটা হয় যে ইলেকট্রনটা যেহেতু নেগেটিভ চার্জ বিশিষ্ট, ইলেকট্রন এদিকে থাকার কারণে এখানে হালকা নেগেটিভ চার্জ তৈরি হবে এবং এখানে হালকা পজিটিভ চার্জ তৈরি হবে। এখন দেখেন এটা হচ্ছে পানির একটা অণু, একটা গ্লাসের পানির মধ্যে অনেক অণু আছে, অনেক অনেক অণু আছে। দেখেন এখন এটা একটা অণু, এবার খেয়াল করেন এখানে আরেকটা অণু আছে, অনেকগুলো অণু আছে। আমি আঁকি, ধরলাম এখানে আরেকটা অণু আছে, সেন্টারে আঁকি, মনে করেন এখানে আরেকটা অণু আছে, মনে করেন এখানে আরেকটা অণু আছে, এখানে আরেকটা অণু। এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, 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 মাইনাস, মাইনাস, প্লাস, প্লাস। এখন বলেন তো নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করবে কিনা? নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে আকর্ষণ করবে কিনা না বিকর্ষণ করবে? স্যার আকর্ষণ করবে। আকর্ষণ যদি করে, দেখেন এই অক্সিজেনটা
এর সাথে হালকা একটা বন্ধনে আবদ্ধ থাকবে, কারণ এই চার্জটা কিন্তু বেশি চার্জ না, অল্প একটু চার্জ, ফলে আকর্ষণ শক্তিও কম হবে। আবার দেখেন এই নেগেটিভটা এটার সাথে হালকা একটা বন্ধন তৈরি করবে, এইটা এটার সাথে একটা বন্ধন তৈরি করবে। এভাবে করে দেখেন, এভাবে প্রত্যেকটা দেখেন একটার সাথে একটা, এই যে একটা বন্ধন তৈরি করছে, এটা এটা তারপর হচ্ছে মনে করেন এটা এটা, এই যে বন্ধন গুলা তৈরি করছে এগুলো দুর্বল বন্ধন, কারণ এখানে চার্জের পরিমাণই খুবই কম। ফলে যে বন্ধনটা তৈরি হয়, যে দুর্বল বন্ধনটা তৈরি হয়, তাকে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। দেখেন এখানে হাইড্রোজেন কিন্তু সংযুক্ত আছে, এটাকে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। সুতরাং আপনাকে যদি বলে যে পানির অণুগুলার মধ্যে কি বন্ধন থাকে, আপনি বলতে পারবেন যে হাইড্রোজেন বন্ধন। সবাই বুঝছেন স্যার কিনা না? স্যার এটাকে কি আমরা দুর্বল ভ্যান্ডাল ওয়াটস বল বলতে পারি? হ্যাঁ, বলা যায়, বলা যায়। তবু অত ইয়েতে যাওয়া দরকার না। তবে এই আপনাদের যেটা আসে আর কি, যে হাইড্রোজেন যদি আসে আর কি জটিল টাইপের, যে নিম্নত কোন বন্ধনটা সবচেয়ে দুর্বল, আপনি বলবেন হাইড্রোজেন বন্ধন। বা আসতে পারে এটা যে পানির অণুর মধ্যে কোন বন্ধন থাকে, তাহলে বলবেন হাইড্রোজেন বন্ধন। ওকে, সবাই এতটুকু বুঝছেন কি নাকি আবার বলবো? বসি স্যার। আচ্ছা, এখানে আরেকটা কথা একটু অ্যাড করা দরকার। দেখেন এখানে এটাকে বলা হচ্ছে পোলার যৌগ, এগুলাকে বলা হচ্ছে পোলার যৌগ। হুম। পোলার যৌগ, পোলার কেন বলা হচ্ছে? দেখেন পোলার মানে হচ্ছে পোল থেকে আসছে, পোল মানে হচ্ছে প্রান্ত। দেখেন এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত। আবার দেখেন এটা নেগেটিভ প্রান্ত, এটা পজিটিভ প্রান্ত। তাই এখানে যেহেতু একটাই এর মধ্যে দুইটা ডিফারেন্ট প্রান্ত তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে পোলার যৌগ বা হচ্ছে পোল মানে হচ্ছে প্রান্ত। এতটুকু জানলে হবে, এখানে আর বেশি কিছু বলার নাই। চলে আসলে হচ্ছে দ্রবণে। দ্রবণ কি জিনিস? আচ্ছা, আমাদের এটা তো ক্লিয়ার হয়েছে সবাই? সবাই ক্লিয়ার হয়েছে কিনা নাকি আবার বলতে হবে বলেন? জি স্যার, অবশ্যই। এবার আসুন হচ্ছে দ্রবণে আসি। একটু বলার ট্রাই করে চলছে দ্রবণ কাকে বলে, আপনার কি মনে হয়? একটু মাথায় খাটান বা কেউ একজন বলে। যদি দ্রব এবং দ্রাবক একসাথে মিশ্রিত হয় তাকে দ্রবণ বলে। ওকে, ভেরি গুড। মানে হচ্ছে দ্রবের মধ্যে যখন আমি দ্রাবকটাকে মিশাবো তখন তাকে দ্রবণ বলবে, ঠিক আছে? অর্থাৎ এখানে দেখেন একটা জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে আহ মনে করেন আমি পানির মধ্যে চিনি মিশাইলাম। ওকে, আপনি যারা বোঝেন তো বোঝেন, তবু একটু বলি আর কি। পানির মধ্যে আমি চিনি মিশাইলাম, পানির মধ্যে যখন আমি চিনি মিশাবো, যেটা বেশি পরিমাণে থাকে সেটাকে বলবো আমি দ্রাবক। আর যেটি কম পরিমাণে থাকে তাকে বলবো দ্রবক। তাহলে দেখেন এখানে পানি হচ্ছে দ্রাবক, চিনিটা হচ্ছে দ্রবক। এখন কি আপনার এখানে যেটা একটু মানে মনে রাখতে হবে আর কি, মানে আপনি জানেন বাট যখন আমি বিষয়টা বলবো তখন আপনার তখন মনে হবে না, ও আচ্ছা বিষয়টা তো এমন। যেমন হচ্ছে দেখেন, আপনি যখন পানিতে চিনি মিশাবেন, মিশাইলেন, এটা দ্রবণ তৈরি হলো। আপনি এখন তাপ দিলেন, তাপ দেওয়ার পর পানিটা বাষ্পে পরিণত হবে, চিনি গুলা কিন্তু নিচে পড়ে থাকবে। থাকবে কিনা বলেন? থাকবে। থাকবে। সুতরাং দেখেন এখানে দুইটা পদার্থ একটার সাথে মিশে গেছে, কিন্তু দেখেন দুইটা পদার্থই কিন্তু তাদের যে রাসায়নিক বৈশিষ্ট্য, তারা কিন্তু রাসায়নিক বৈশিষ্ট্য বজায় রেখে পাশাপাশি অবস্থান করছে। করছে কিনা বলেন তো? জি স্যার। ওকে, সুতরাং হচ্ছে দ্রবণের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে দ্রব থাকে বেশি, আর যেটা হচ্ছে দ্রব থাকে কম। আর যেটা দ্রবকে মিশায় সেটার নাম হচ্ছে দ্রাবক, দ্রাবক থাকে বেশি। দ্রাবক বেশি থাকে। এবং এখানে আরেকটা বিষয় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে দুইটা জিনিসই, দ্রব এবং দ্রাবক, পরস্পর রাসায়নিক ধর্ম বজায় রেখে বা রাসায়নিক সত্তা লিখি, রাসায়নিক সত্তা বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, পাশাপাশি অবস্থান করে। দ্রব এবং দ্রাবক পরস্পর রাসায়নিক সত্তা বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, সেটি একটু মনে রাখতে হবে। এবার আসলে হচ্ছে কয়েকটা জিনিস একটু বলে যায় যে কোনটাকে কি দ্রাবক বলে, সবকিছু জানার দরকার নেই। সেটা হচ্ছে আপনারা আমি কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট যেটা বলি, আপনাদের বইতে তো সবগুলো থাকবে না। সেটা হচ্ছে একটা প্রথম বলি সার্বজনীন দ্রাবক, সার্বজনীন দ্রাবক। আমরা পড়ছিলাম যে পদার্থ দুই রকম হয়, একটা হচ্ছে জৈব পদার্থ
আর একটা হচ্ছে অজৈব পদার্থ, জৈব এবং অজৈব। যেসব দ্রাবকে জৈব এবং অজৈব উভয় পদার্থই মিশ্রিত হয় তাকে আপনি বলবেন সার্বজনীন দ্রাবক, তাকে বলবেন হচ্ছে আপনি সার্বজনীন দ্রাবক। এবার আসলে হচ্ছে আর দুইটা জিনিস একটু বলি যেটা আপনাদের হয়তো জানা লাগবে আর কি, পরে একটু শুনে রাখলে হবে। এগুলো বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে না। তো বলি সেটা হচ্ছে দুইটা দ্রবণ, একটা হচ্ছে সমসত্ব দ্রবণ, আর মনে আছে এটা সমসত্ব দ্রবণ, একটা হচ্ছে অসমসত্ব দ্রবণ। ওকে, আর একটা হচ্ছে সম্পৃক্ত সম্পৃক্ত দ্রবণ, আর একটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ। এটা নর্মালি পাওয়া যাবে না বইতে, একটু শুনে রাখেন, পাওয়া যাওয়ার সম্ভাবনা কম, যদি থাকে তো ভালো। কি বলবো একটু জাস্ট শুন, আপনারা যদি একটু লিখে রাখতে চান লিখে রাখতে পারেন, এটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সমসত্ব দ্রবণ, অসমসত্ব দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ। বিষয়গুলো একটু বুঝাই বলি, জাস্ট একটু শুনে রাখলে আপনার সবসময় মনে থাকবে। আচ্ছা, আমি একটা গ্লাসের মধ্যে চিনি মিশাইলাম। ওকে, ভালো করে চিনি মিশাইছেন। আপনি যেখান থেকেই চামচ দিয়ে আপনি উঠান না কেন, সব জায়গায় তো মিষ্টি একই রকম থাকবে, থাকবে না? বলুন তো। জি। সমান পরিমাণে চিনি থাকবে সব জায়গায়। এখন দেখেন, আপনি যদি পানির মধ্যে বালি মিশান, বালি মিশাইলে বালিগুলা কি সব জায়গায় সমান পরিমাণে থাকবে, না নিচে বেশি থাকবে? না, নিচে বেশি থাকবে। নিচে বেশি থাকবে। অর্থাৎ যেখানে দ্রবণের সব জায়গায় একই রকম ঘনত্ব থাকবে তাকে বলা হচ্ছে সমসত্ব দ্রবণ। যেখানে সব জায়গায় একই রকম ঘনত্ব থাকে না তাকে বলা হচ্ছে অসমসত্ব দ্রবণ। বিষয়টা বুঝছেন কিনা? জি স্যার। ওকে, এবার আসলে হচ্ছে সম্পৃক্ত দ্রবণ আর হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। ওকে, বিষয়টা হচ্ছে আপনি দেখবেন যে আপনি গ্লাসের মধ্যে চিনি মিশাচ্ছেন, মিশাইছেন, মনে হলো যে চিনি মিষ্টি কম হয়েছে, আপনি চিনি আরো মিশাইলেন। মনে হয়েছে না আরো জন মনে করেন আরো বেশি চিনি খায়, সে আরো বেশি চিনি মিশাইছে। এভাবে চিনি মিশাইতে মিশাইতে একটা সময় গিয়ে দেখবেন যে আপনি যতই চিনি মিশান চিনি কিন্তু আর মিশতেছে না, চিনি নিচে জমায় বসে আছে। ওকে, এরকম হয় কিন্তু দেখবেন আপনি অল্প এতে যখন চিনি মিশান, যেমন আমরা ওই যে দুধ চা খাওয়ার সময় বা চা খাওয়ার সময় দেখবেন আপনি বলেন যে চিনি বাড়াই দেন, দেখবেন চিনি সে অনেকক্ষণ ইয়ে করে না রয়েছে, কিন্তু দেখবেন যে আপনি খাওয়ার পরে নিচে দেখবেন যে চিনি রয়ে গেছে। অর্থাৎ একটা দ্রবণ যতটুকু চিনি যতটুকু দ্রবক গ্রহণ করতে পারে ততটুকু যদি সে তার মধ্যে থাকে তাকে বলবেন আপনি সম্পৃক্ত দ্রবণ। আর মনে করেন কোন দ্রবণে যতটুকু সে দ্রবণ নিতে পারে ততটুকু নাই, কম আছে, তখন তাকে বলবেন অসম্পৃক্ত দ্রবণ। সুতরাং আমরা এখানে সাইড নোট হিসেবে যেটা লিখতে পারি যে কম দ্রব, অসম্পৃক্ত দ্রবণ মানে কম দ্রব থাকবে। আর সম্পৃক্ত দ্রবণ হচ্ছে সম্পৃক্ত দ্রবণ লিখতে পারি যে বেশি দ্রব, তো লেখা ঠিক হবে না, বলবো যে কি লিখতে পারি বলেন তো এখানে? পরিমিত পরিমাণ লেখা লাগে না, অতিরিক্ত লিখলে সমস্যা, কারণ অতিরিক্ত আপনি মিষ্টি কম খাওয়া আছে, মিষ্টি একটু বেশি হলে বেশি লাগবে, যার কাছে তার কম লাগতে পারে। আমি বলবো যে এর বেশি নেয়া, এর বেশি দ্রব নেওয়া যায় না, এর বেশি দ্রব নিতে পারে না, এর বেশি দ্রব নিতে পারে না। সুতরাং সম্পৃক্ত দ্রবণ মানে হচ্ছে এর বেশি দ্রব সে নিতে পারবে না, আর অসম্পৃক্ত দ্রবণ মানে হচ্ছে সাথে কম দ্রব আছে আরো বেশি রিসিভ করতে পারবে। সবাই বুঝছেন কিনা বলেন তো? আর এখানে কি সমসত্ব দ্রবণ লিখবো যে সব জায়গায় একই ঘনত্ব, আর এখানে লিখবো যে সব জায়গায় একই ঘনত্ব নেই। উদাহরণ হিসেবে আপনি লিখে থাকতে পারেন যে এখানে বালি প্লাস পানি, এখানে লিখতে পারে যে চিনি প্লাস পানি, তেমনি লবণ প্লাস পানিও হইতে পারে। সবাই বুঝছেন কিনা? আমি আবার একটু বলি, সেটা হচ্ছে যদি একটা দ্রবণের মধ্যে সবই জায়গায় একই রকম ঘনত্ব থাকে তাকে বলবেন সমসত্ব দ্রবণ। যদি না থাকে একই ঘনত্ব বলবেন অসমসত্ব দ্রবণ।
যদি একটা দ্রাবক সে যতটুকু দ্রবক গ্রহণ করার কথা ততটুকুই যদি তার মধ্যে থাকে তখন তাকে বলবেন সংক্ষিপ্ত দ্রবণ। যদি যতটুকু গ্রহণ করতে পারার কথা ততটুকু নাই দ্রব তার মধ্যে, তখন তাকে বলবেন অসংক্ষিপ্ত দ্রবণ। সবাই ক্লিয়ার স্পিকিং? জি স্যার। এবার আসলে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া, আচ্ছা আমি একটা বিক্রিয়া লিখি, এটা আরেকটা কারণ আছে এটা লেখা। এটা একটা রাসায়নিক বিক্রিয়া, এটা মধ্যে কি কি হয়েছে বলেন তো? স্যার হাইড্রোজেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করছে। ওকে, এটা ভেরি গুড। এখন বিষয় শোনেন যে এখানে যদি আমি বলি রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, তাহলে আমরা এখানে দেখেন আপনি যেটা বলছেন রাইট। এখন দেখেন একটা ইন্টারেস্টিং বিষয়, আমরা জানি এটা, জাস্ট বলে দিলে মনে হবে আর কি। সেটা হচ্ছে দেখেন এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, বাট এখানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে? নাই। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এখানে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড নাই। দেখেন দুইটা ভিন্ন ধর্মী পদার্থ, তাদের মধ্যে এমন ভাবে বিক্রিয়া করছে যাতে করে, বা এমন ভাবে মিশে গেছে যাতে এক বা একাধিক নতুন পদার্থ তৈরি হয়েছে, তাকে বলা হবে রাসায়নিক বিক্রিয়া। বিষয়টা বুঝছেন কিনা? একাধিক রাসায়নিক বস্তু নিজেদের সাথে মিশে এমন বস্তু তৈরি করে যেটা তাদের থেকে ভিন্ন, বা ভিন্ন বস্তু তৈরি করে, সেটা এক হইতে পারে বা একাধিকও হইতে পারে, তখন তাকে বলা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। সবাই ক্লিয়ার তো? ওকে, এবার আসলে হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে অনেক রকম বিক্রিয়া আছে, জাস্ট ইম্পর্টেন্ট কয়েকটা বিক্রিয়া বললে হবে। সেটা হচ্ছে আমি 3-4টা জিনিস বলবো, বাকিগুলা লাগবে না। সেটা হচ্ছে এখানে এটা তো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা অজৈব অ্যাসিড, এটা শক্তিশালী অ্যাসিড। যদি যেমন আমাদের পাকস্থলীতে কিন্তু আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, আমরা যদি কোনো কারণে হাতটাকে মুখের ভিতর দিয়ে এমনি পাকস্থলীতে নিতে পারতাম, নিয়ে আসার পরে কিছু আপনি হাতটা বের করে দেখবেন যে আপনার হাতটা ভিতরে গলে রয়ে গেছে। অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এত শক্তিশালী অ্যাসিড যেটা আপনার আমাদের পাকস্থলীতে থাকে। এখন খেয়াল করেন যে এই শক্তিশালী জিনিসটা, এটা অনেক শক্তিশালী আপনি জানেন, কিন্তু পানি কি শক্তিশালী? মানে পানি কি আপনার জন্য খুবই ক্ষতিকর বা শক্তিশালী কোনো জিনিস কিনা? তো পানি তো নর্মাল জিনিস, তাই না? অ্যাসিড তো আপনার, যে বললাম হাত গলায় দিচ্ছে, আপনার পানি কি আপনার হাত গলায় দিচ্ছে? অর্থাৎ অ্যাসিডটা শক্তিশালী। অ্যাসিডের শক্তিটাকে এখানে কি আছে? অ্যাসিডের শক্তিটা বলতো আছে কিনা? না স্যার। নাই। তাহলে অ্যাসিডটা এখন কি হয়েছে বলতো? প্রশমিত হয়ে গেছে না? অ্যাসিডের প্রশমিত হয়ে গেছে, হচ্ছে প্রশমন বিক্রিয়া। কি বলা হবে? প্রশমন বিক্রিয়া। খুবই খুবই ইম্পর্টেন্ট, আসে নাই কিন্তু আমার মনে হচ্ছে যে কোনো সময় আসতে পারে। প্রশমন বিক্রিয়া, এই প্রশমন বিক্রিয়া, তাহলে কাদের মধ্যে বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে? সেটা হচ্ছে এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার। অ্যাসিড এবং ক্ষার, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করে? লবণ এবং লবণ, পানি। এই যে আমাদের খাবার যে লবণটা আছে, সুতরাং অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া কি তৈরি হবে? লবণ এবং পানি উৎপাদন হয়, যাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। কেন প্রশমন বিক্রিয়া? প্রশমন বিক্রিয়া, হ্যাঁ, কারণ হচ্ছে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে শক্তিটা সেটা প্রশমিত হয়ে গেছে, কমে গেছে, এই জন্য এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। সুতরাং এটা প্রশ্নে কিভাবে আসতে পারে? খুবই বেসিক একটা প্রশ্ন, পরীক্ষায় যে কোনো সময় আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বলতে পারে যে কার কার মধ্যে প্রশমন বিক্রিয়া হয়। আপনি বলবেন যে অ্যাসিড এবং ক্ষারের মধ্যে প্রশমন বিক্রিয়া হয়। যদি বলে প্রশমন বিক্রিয়া কি তৈরি হয়? লবণ এবং পানি তৈরি হয়। যদি বলে প্রশমন বিক্রিয়া কার কার শক্তি প্রশমিত হয়, বলবেন অ্যাসিড এবং ক্ষারের শক্তি প্রশমিত হয়। ওকে, এবার আসলে হচ্ছে আরেকটা বিক্রিয়া, সেটাকে বলা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আপনারা জানেন তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। আরেকটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। ওকে, উৎপাদী, দেখেন তাপ উৎপাদী, উৎপাদী মানে উৎপাদন, যে বিক্রিয়ায় তাপ উৎপাদন হবে
তাকে বলা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আমি কতদিন পড়ানোর সময় আপনাদেরকে একটা উদাহরণ বলছিলাম, যেটা ডেইলি লাইফের উদাহরণ আর কি। সেটা হচ্ছে আপনি চুনা পাথরকে যখন আপনি পানিতে মিশাবেন, তখন ওখান থেকে বুদবুদ বের হয়। আমি বিক্রিয়াটা দেখেছিলাম, এবং সেখানে তাপ উৎপাদন হয় কিনা বলেন তো? ওটা কি উত্তপ্ত হয় নাকি ঠান্ডা থাকে? উত্তপ্ত হয় স্যার। হ্যাঁ, আপনি যখন চুনা পাথরকে পানিতে মিশাবেন ওই যে ওয়ালে চুন লাগানোর জন্য, তখন দেখবেন যে সেটা বুদবুদ বের হয়, কার্বন ডাইঅক্সাইড বের হয়, এবং সেখানে তাপ উৎপাদন হয়। দেখবেন যে পানিটা গরম হয়ে গেছে অনেক পরিমাণ। সুতরাং এই বিক্রিয়া তাপ উৎপাদন হয়েছে, তাকে বলা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আর যে বিক্রিয়ায় আপনি মনে করেন পানিতে কোনো কিছু মিশাইছেন, মিশানোর পর দেখলেন যে পানিটা ঠান্ডা হয়ে গেছে, আগে যা ঠান্ডা ছিল তার চেয়ে বেশি ঠান্ডা হয়ে গেছে, তাকে বলবেন, অর্থাৎ এখানে যা তাপ ছিল তাপটা সে শোষণ করে ফেলছে, তাকে বলেছে তাপ হারি বিক্রিয়া। তাকে কি বলা হবে? তাপ হারি বিক্রিয়া। হারি মানে হচ্ছে, এই শব্দটা আসছে এখান থেকে, হরণ করা বা হচ্ছে হ্রাস করা। হ্রাস করা। সুতরাং যে বিক্রিয়া তাপমাত্রা হ্রাস পায় তাকে বলা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। যে বিক্রিয়া তাপ উৎপাদন হয় তাকে বলা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। চলে আসেন হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ খুব ইম্পর্টেন্ট। পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়াতে দেখেন, পলি মানে হচ্ছে বহু, পলি মানে হচ্ছে বহু। বিষয়টা বোঝাই বলি, দেখেন ইথিন, যারা সায়েন্সে পড়ছেন এটা নাম শুনছেন, ইথিন। ওকে, ইথিন একটা জৈব যৌগ। এখন দেখেন, আপনি অনেকগুলা ইথিনকে পল যুক্ত করলেন, অনেকগুলা ইথিনকে আপনি পরপর যুক্ত করলেন। অনেক মানে কি বলেন তো? বহু মানে কি বলেন একজন? স্যার বেশি। মানে এখানে কি শব্দ দেয়া আছে? বহু মানে কি? এই যে পলিমারকরণে পলি মানে কি? বহু, তাই তো? জি স্যার। পলি মানে বহু। জি। ওকে, দেখেন আপনি এখানে অনেকগুলাই যে মানে বহু ইথিন যুক্ত করছেন, তাহলে বহু মানে কি বলছিলাম? পলি। পলি প্লাস ইথিন কি হবে বলেন তো? পলিথিন। পলিথিন। তাহলে পলিথিন কি দিয়ে তৈরি হয়? ইথিন দিয়ে। ইথিন দিয়ে, অনেকগুলো ইথিন দিয়ে যুক্ত করে পলিথিন তৈরি হয়েছে। এই ধরনের বিক্রিয়াকে বলা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। কি বলা হবে? পলিমারকরণ বিক্রিয়া। অনেকটা হচ্ছে আপনি যে পুতির মালা যেটা ইউজ করে, যে প্রতিটা পুতিকে বলা হচ্ছে আপনার মনোমার। কি বলা হবে? মনোমার। মনো মানে এক, মনো মানে কত? এক। অনেকগুলা পুঁতি, মনে করেন এটা হচ্ছে একটা মনো মানে এক, অনেকগুলা পুঁতিকে আপনি একসাথে করে মালা বানালেন, তখন এই পুরো মালাটাকে বলা হচ্ছে পলিমার। পুরো মালাটাকে কি বলা হবে? পলিমার। সবাই বুঝছেন কিনা এটা? জি স্যার। ওকে, এবার আসলে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ মোস্ট ইম্পর্টেন্ট। এই জারণ বিজারণ বিক্রিয়া করতে গিয়ে, আচ্ছা আমি একটু পরে যাই, হ্যাঁ আমি একটু মনে রাখি, সাইড নোট রাখি, যে আমাকে বলতে হবে জারণ বিজারণ বিক্রিয়া একসাথে লিখতে হবে। আচ্ছা আমি একটু বলে যাই, এটা আবার আমাদের আসবে। সেটা হচ্ছে, একটু আগে মনে আছে আমরা বলছিলাম যে সোডিয়াম এমনি থাকে, এটা সোডিয়াম একটা পরমাণু, সে একটা ইলেকট্রন দিয়ে দিছে, মানে মাইনাস। মাইনাস কয়টা ইলেকট্রন দিছে? একটা। ফলে সোডিয়ামটা কি হয়ে যাবে বলেন তো? বলেন, সোডিয়াম একটা ইলেকট্রন দিলে কি হবে? সোডিয়াম প্লাস হবে না সোডিয়াম মাইনাস হবে? স্যার পজিটিভ। পজিটিভ। অর্থাৎ এটা হয়ে গেছে সোডিয়াম প্লাস। সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, দিয়ে দেওয়ার পর হয়ে গেল সোডিয়াম প্লাস। ওকে, দেন ও হচ্ছে দিবে, বলছিলাম যে ও দিবে তখনই যখন কেউ নেওয়া থাকবে। কি নেবে? ক্লোরিন। ক্লোরিন এই ইলেকট্রনটাকে গ্রহণ করবে, তাহলে হচ্ছে প্লাস ইলেকট্রন। তাহলে ক্লোরিন কি হয়ে যাবে হয়তো? ক্লোরিন মাইনাস। ঠিক আছে? ওকে, এবার খেয়াল করো, এখানে সোডিয়াম ইলেকট্রন দিছে, সুতরাং এটা মনে রাখবেন, খুব 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 ইম্পর্টেন্ট, খুব, যে কোনো সময় লাগবে। আপনি রিটেন দেবেন, আপনি ব্যাংকে পরীক্ষা দিবেন, ব্যাংকে এগুলো আসে। ইভেন আপনার মানসিক দক্ষতাটা আছে, খুবই ইম্পর্টেন্ট জিনিস। দেখেন, তাহলে আমরা লিখতে পারি, তাহলে এখানে জারণ বিক্রিয়া হয়েছে। কি বিক্রিয়া হয়েছে? জারণ বিক্রিয়া। আর এখানে হয়েছে বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া। সুতরাং আমরা বলতে পারি যে
যদি কোনো পরমাণু ইলেকট্রন দেয় বা ছাড়ে, ইলেকট্রন দিলে বা ছাড়ে, তখন তখন সেই বিক্রিয়াকে, তখন দিতে বলি না, তখন তাকে জ্বালন, তখন তাকে বলা হয়, তাকে জ্বালন বলে। ওকে, আর দেখেন আবার বলি, যদি কেউ ইলেকট্রন দেয়, ইলেকট্রন যদি ছাড়ে তাহলে হচ্ছে জারণ, আর ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে হচ্ছে বিজারণ। ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ। আবার বলি, বলো, যদি কেউ যদি ইলেকট্রন দেয় তাহলে হচ্ছে জারণ, যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে হচ্ছে বিজারণ। আপনারা যারা সায়েন্সে পড়ছেন তারা জানেন যে বলা হয় যে জারণ বিজারণ একটি যুগপৎ প্রক্রিয়া। সায়েন্সের কে কে আছে, কেউ আছেন কিনা? সায়েন্সে পড়ছেন, ইন্টারে আছেন কেউ? কেউ আছেন সায়েন্সের? তো সাউন্ড করেন। জি স্যার, পড়ছি স্যার। ওকে, একটু একটু এই যে এটা মনে আছে কিনা, এই যে কেউ যদি আমরা পড়ছিলাম যে জারণ বিজারণ হচ্ছে যুগপৎ বিক্রিয়া, এটা মনে আছে? জারণ বিজারণ যুগপৎ প্রক্রিয়া মনে আছে কিনা এটা? আচ্ছা, মনে না থাকলে সমস্যা নেই, একটু লেখেন, যাদের নাই সবাই লেখেন। জারণ বিজারণ যুগপৎ বা একসাথে সংঘটিত হয়। জারণ বিজারণ যুগপৎ বা একসাথে সংঘটিত, এটা একটু লিখে রাখেন, খুব ইম্পর্টেন্ট। জারণ বিজারণ যুগপৎ বা একসাথে সংঘটিত হয়। বিষয়টা আমি বুঝাই বলি, দেখেন একটু আগে বলছিলাম যে কেউ যদি ইলেকট্রন দিতে চায় তাহলে তাকে, ইলেকট্রন যদি কেউ দেয়, দিতে চায়, তাহলে একজন গ্রহীতা থাকতে হবে। যে কেউ যদি গ্রহীতা না থাকে, আপনি মনে করেন কাউকে দান করবেন, ওকে, তাহলে হচ্ছে আপনি দাতা। এখন আপনি কাকে দান করবেন? কেউ যদি না নেয় তাহলে কি আপনি দাতা হইতে পারবেন? পারবেন না। আপনি দিবেন, কেউ নেবে। আপনি যদি ওকে, আপনি যদি দেন তাহলে হচ্ছে কেউ নিতে হবে, আপনি দাতা হচ্ছে গ্রহীতা। কিন্তু আপনি যদি গ্রহীতা না থাকে তাহলে আপনি দাতা হইতে পারবেন না। এখন খেয়াল করেন, আপনি এই যে সোডিয়ামটা আছে, সে একটা ইলেকট্রন দিছে, দিয়ে সে সোডিয়াম পজিটিভ, তাহলে জারণ নিচ্ছে তার। এখন একজন তো রিসিভার থাকতে হবে, রিসিভারকে ক্লোরিন, সে নিচে মানে সে বিজারণ হয়েছে। ইলেকট্রন ছাড়ছে মানে জারণ হয়েছে, ইলেকট্রন গ্রহণ করছে মানে বিজারণ হয়েছে। অর্থাৎ জারণ এবং বিজারণ একসাথে সংঘটিত হয়। সবাই ক্লিয়ার হয়েছেন কিনা? এই লাইনটা একটু যদি না বুঝে যে আমি একটু পড়তেছি, একটু লিখেন। জারণ বিজারণ যুগপৎ বা একসাথে সংঘটিত হয়। জারণ বিজারণ যুগপৎ বা একসাথে সংঘটিত হয়। সবাই এটা ক্লিয়ার হয়েছেন কিনা? তাহলে যদি সমস্যা থাকে বলেন, আমি আবার বলবো। ওকে, কারো কোনো সমস্যা নাই। এবার আসলে হচ্ছে আরেকটা জিনিস বলি, এটা খুব ইম্পর্টেন্ট, বেশি মানে একটু অ্যাডভান্স আইডিয়া আর কি, তবে লাগবে। সেটা হচ্ছে জারক কাকে বলেন? সায়েন্সের কেউ আমাকে বলেন জারককে বিজারককে, মনে থাকলে বলেন, না থাকলে একটু বলেন যে স্যার মনে নাই, বলেন। তারা মনে আছে কিনা? জারক কাকে বলে, বিজারক কাকে বলে? জারক স্যার ইলেকট্রন গ্রহণ করে, হম, আর বিজারক ইলেকট্রন ত্যাগ করে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। ওকে, আমি একটু সহজভাবে সবার জন্য বলি আর কি, যারা একটু লিখে নেন, খুবই ইম্পর্টেন্ট। আমি একটু আবার বলি, হ্যাঁ, এই ইম্পর্টেন্ট তো আবার বলতেছি, যে যদি ইলেকট্রন দান করে বা ছেড়ে দেয় তাহলে হচ্ছে জারণ, আর যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে হচ্ছে বিজারণ। ওকে, এখন দেখেন, আপনি খেয়াল করেন, আমি একটু একটা দৃশ্যপট কল্পনা করি। সোডিয়াম এখানে এমনি বসে আছে, এটা থাকো কেন, হ্যাঁ, সোডিয়াম এখানে বসে আছে, এখানে আছে ক্লোরিন, অনেক দূরে আছে, ঠিক আছে। এই ক্লোরিনটা আস্তে আস্তে এদিকে আসতেছে, আসার পর ক্লোরিনটা এখানে আসলো। এই ক্লোরিনকে এখন কে দেখছে?
এই ক্লোরিনকে দেখছে সোডিয়াম। ক্লোরিনকে দেখার পর সোডিয়াম চিন্তা করলো যে তাহলে আমি একটা ইলেকট্রন দিয়ে দিই, আমি ওকে একটা ইলেকট্রন দিয়ে দিই। দেখেন ইলেকট্রনটা তো সোডিয়াম দিছে, সোডিয়ামকে সোডিয়াম যখন ইলেকট্রনটা দিছে, সোডিয়ামের মধ্যে কি হয়েছে? জ্বালানি হয়েছে, তাই তো? সোডিয়াম যখন ইলেকট্রনটা দিছে তখন জ্বালানি হয়েছে। এখন সোডিয়ামকে ইলেকট্রনটা দিছে, কাকে দেখে দিছে? ক্লোরিনকে দেখে দিছে। অর্থাৎ ক্লোরিন যদি না আসতো তাহলে সোডিয়ামের জ্বালনটা হইতো না। তাহলে ক্লোরিন কি করছে? ক্লোরিন সোডিয়ামকে জ্বালনে সাহায্য করছে বা জ্বালন করতে বাধ্য করছে। তাহলে যে জ্বালন করতে বাধ্য করে তাকে বলা হচ্ছে জারক। সবাই বুঝছেন কিনা? সবাই বুঝছেন? আবার বলবো? স্যার আরেকবার বলেন। আবার বলবো, দেখ। এই ক্লোরিনটা এখানে ছিল, অনেক দূরে ছিল, সে যখন এর পাশে আসছে সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দিছে। সোডিয়াম যখন ইলেকট্রন দিছে, আমরা জানি ইলেকট্রন দিলে হয় জ্বালানো। সোডিয়াম যখন ইলেকট্রন দিচ্ছে জ্বালানো দিছে। এখন সোডিয়াম ইলেকট্রনটা কাকে দেখে দিছে? ক্লোরিনকে দেখে দিছে। ক্লোরিন যদি না আসতো তার মধ্যে জ্বালানটা হইতো না। সুতরাং ক্লোরিন যেহেতু আসছে তার মধ্যে জ্বালান হয়েছে। সুতরাং বলা যায় যে ক্লোরিন একে জ্বালনে সাহায্য করছে বা জ্বালনে বাধ্য করছে। সুতরাং যে জ্বালনে সাহায্য করে বা বাধ্য করে তাকে বলা হচ্ছে জারক। ওকে, বুঝছেন কিনা এটা? জি স্যার। জি এবার আসলে হচ্ছে পরেরটা, এই বিচারক কাকে বলে? এখন দেখেন ওই ইলেকট্রনটা দিছে, ইলেকট্রন দিলে ইলেকট্রনটা কে গ্রহণ করবে? ক্লোরিন। ইলেকট্রন যদি ক্লোরিন গ্রহণ করে, কেউ যদি ইলেকট্রন গ্রহণ করে তার মধ্যে বিজারণ হয় না জ্বালন হয়? বিজারণ হয়। যেহেতু ক্লোরিনের বিজারণ হয়েছে, ক্লোরিনের বিজারণ হয়েছে। ক্লোরিনের বিজারণ কেন হয়েছে? কারণ সোডিয়াম ইলেকট্রন দিছে। সোডিয়াম যদি ইলেকট্রন না দিত তাহলে ক্লোরিনের বিজারণ হতো না। সুতরাং সোডিয়ামটাই কিন্তু ক্লোরিনের বিজারণ ঘটাইছে। সুতরাং যে বিজারণ ঘটায় তাহলে সে হচ্ছে এখানে বিজারক। তাহলে এখানে বিজারককে সোডিয়াম, এখানে বিজারক হচ্ছে সোডিয়াম। এবার আমি আবার একটু বলি, এটা বলবো না, এবার আপনারা বলবেন তার ইচ্ছা। সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দিছে, হয়ে গেছে সোডিয়াম প্লাস। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, হয়ে গেছে ক্লোরিন মাইনাস। এবার আমাকে কেউ একজন বলেন তো, যে পারবেন চুপ করে থাকেন, কেউ একটু মাথা কাটে বলেন এখানে জানো কোনটা, কোন জায়গায় জ্বালানো হয়েছে, কোন জায়গায় বিজারণ হয়েছে, সেটা আগে বলেন। কোন জায়গায় জ্বালানো হয়েছে, কোন জায়গায় বিজারণ হয়েছে? এটার মধ্যে কি হয়েছে বলেন তো? একজন বলেন, অন্য কেউ বলেন, একজন রেসপন্স করেন। স্যার জারণ হইতে এদের মধ্যে এটা বলতে জারণ হয়েছে, এটা বলতে কি হয়েছে? বিজারণ। বিজারণ। এবার আমাকে বলেন এখানে জারক কোনটা, বিজারক কোনটা? স্যার ক্লোরিনটা হয়েছে জারক আর সোডিয়ামটা হয়েছে বিজারক। ভেরি গুড, ভেরি গুড, হয়ে গেছে। তাহলে যে জ্বালন ঘটায়, তাহলে এই পাশে লিখে রাখেন জারক, যে জ্বালন ঘটায়। আর বিজারককে যে বিজারণ ঘটায়। আচ্ছা, একজন আমাকে বলছিলেন না যে স্যার যে ইলেকট্রন বলছিলেন যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে জারক। এবার মিলছে কিনা বলেন তো? মিলছে? জি স্যার। মিলে গেছে। ওকে, বুঝছেন তো বিষয়টা? শেষ। এবার আসলে হচ্ছে আমরা মোটামুটি এগুলো পড়া শেষ। আমাদের চলে আসে হচ্ছে আমাদের অ্যাসিড এবং ক্ষার ও লবণে। অ্যাসিড, ক্ষার, লবণ পড়া আসলে আমি বলছি ছোট, যে আসলে বুঝাইতে গেলে অনেক কিছু থাকে আর কি, এই জন্য আসলে বড় হয়ে যায়। এমনি বই গেলে ছোট হয়তো, কিন্তু বুঝাইতে গেলে লেন্দি হয়। এবার চলে আসে হচ্ছে আমরা অ্যাসিড, ক্ষার, লবণে। অ্যাসিড, ক্ষার, লবণ। অ্যাসিড, ক্ষার, লবণ। ইম্পর্টেন্ট ট্রিপল স্টার। অ্যাসিড, ক্ষার, লবণ। খেয়াল করেন অ্যাসিড কাকে বলে? নর্মাল কথায় যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয় তাদেরকে কি বলে বলেন তো? অ্যাসিড
বা অম্ল, অ্যাসিড বা অম্ল। যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয় তাদেরকে বলা হচ্ছে অ্যাসিড বা অম্ল। দেখ তাদেরকে তাদেরকে ক্ষার বলে। ওকে, এখন এখানে আচ্ছা ক্ষার বলাটা ঠিক না, তাহলে আমরা এখানে একটু ইয়ে রাখি, আমরা বলি যে আচ্ছা ক্ষার বলি, তাকে ক্ষার বলে। আচ্ছা ক্ষার বলে বলেন তারপর আমার সাথে সাথে, যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয় তাদেরকে অ্যাসিড বা অম্ল বলে, আর যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দেয় তাদেরকে ক্ষার বলে। যেমন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যখন এর মধ্যে পানি থাকবে তখন সেটি কি করে, এই জলীয় দ্রবণকে সে কি দেবে, হাইড্রোজেন আয়নে ভেঙে যাবে এবং হচ্ছে ক্লোরাইড আয়নে ভেঙে যাবে। তাহলে সেই জলীয় দ্রবণকে কি দিচ্ছে, হাইড্রোজেন আয়ন দিচ্ছে। সুতরাং হচ্ছে যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয় তাদেরকে বলা হচ্ছে অ্যাসিড, আর যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন, যেমন হচ্ছে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষার, এই ভেঙে কি দেবে, এই ভেঙে দিবে হচ্ছে সোডিয়াম আয়ন প্লাস হচ্ছে হাইড্রোক্সিল আয়ন দেবে। সুতরাং ও যেহেতু হাইড্রোক্সিল আয়ন দিছে, সুতরাং তাকে আমরা বলবো কি, তাকে আমরা বলবো হচ্ছে ক্ষার। ওকে, এবার খেয়াল করেন, একটু আগে আমরা একটা বিক্রিয়া লিখছিলাম, মনে আছে কিনা, আমরা লিখিয়েছিলাম। সুতরাং যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয় তাকে বলা হচ্ছে অ্যাসিড, যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দেবে তাকে বলা হচ্ছে ক্ষার। এবার খেয়াল করেন বিষয়টা, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড লিখলাম সেটা পানির সাথে বিক্রিয়া করে, তাহলে এখানে আমি পানি লিখি, কি দেবে বলেন তো, হাইড্রোজেন আয়ন প্লাস হচ্ছে ক্লোরাইড আয়ন, এটা হচ্ছে ক্ষার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটি পানির উপস্থিতিতে বিক্রিয়া করে কি দেবে, দেবে হচ্ছে হাইড্রোক্সিল আয়ন প্লাস হচ্ছে সোডিয়াম আয়ন। ওকে, এবার একটু দেখেন, একটু আগে আমরা একটা বিক্রিয়া লিখছিলাম, প্রশমন বিক্রিয়া, মনে আছে কিনা, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড কি কি তৈরি হয়েছে বলেন তো, প্রশমন বিক্রিয়া কি কি তৈরি হয়, স্যার লবণ পানি। লবণ পানি। তো কি বিক্রিয়া ছিল, এখন আমরা মিলাবো। এখন যে বিক্রিয়াটা লিখছিলাম কেমনে লিখছিলাম বলে দেখেন, এটা হাইড্রোজেন ক্লোরাইড আয়ন, এটা হাইড্রোক্সিল আয়ন সোডিয়াম আয়ন, এটা একসাথে ছিল আলাদা হয়ে গেছে, এটা একসাথে ছিল আলাদা হয়ে গেছে। এবার খেয়াল করেন, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করে, এখানে পজিটিভ চার্জ কোনটা আছে, এটা, এখানে নেগেটিভ চার্জ কোনটা আছে, এখানে, স্যার ক্লোরিন। হ্যাঁ, এই দুইটা মিলে যাবে, মিলে তৈরি করবো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, আপনি কি আছে, এই যে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল, এই দুইটা বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তৈরি করছে পানি। বুঝছেন বিক্রিয়াটা কেন হচ্ছে? সুতরাং দেখেন, এটা হচ্ছে অ্যাসিড, জলীয় দ্রবণে কি দিচ্ছে, হাইড্রোজেন আয়ন, এটা হচ্ছে ক্ষার, জলীয় দ্রবণে হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। এতটুকু। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধাতুর অক্সাইডকে, ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড যৌগকে, এটা ইম্পর্টেন্ট, একটু লিখে রাখেন। ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড যৌগ, ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডকে বলা হচ্ছে ক্ষারক। ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডকে ক্ষারক বলে, এটা একটু লিখে রাখেন। ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডকে ক্ষারক বলে, ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডকে ক্ষারক বলে। ধাতুর অক্সাইডকে ক্ষারক বলে। আর দেখেন, যেসব ক্ষারক পানিতে দ্রবীভূত হয়, যেসব ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বলে। লিখেন, এটা একটু লিখে রাখতে হবে, খুব খুব ইম্পর্টেন্ট। ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডকে ক্ষারক বলে, যেসব ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বলে। লিখছেন সবাই? জি স্যার। ওকে, এবার এখান থেকে একটা ডিডাকশন আছে যে এটা একটু লিখে রাখেন, যে সকল, তাহলে আপনি বুঝতে পারি কি, দেখেন খেয়াল করেন,
এখানে মনে করেন আমি অনেকগুলা ক্ষারক রাখছি, এখানে অনেকগুলা কি আছে, ক্ষারক আছে, এখানে অনেকগুলা কি আছে, ক্ষারক। মনে করেন এটা 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 এটা, এখানে অনেকগুলা ক্ষারক আছে, ধরলেন এখানে অনেকগুলা ক্ষারক আছে। দেখেন কালো আছে আবার নীল আছে, কালো আছে আবার নীল আছে। ওকে, এই সবগুলা কিন্তু ক্ষারক। ওকে, এখন দেখেন মনে করলেন যে এই নীল যেগুলা আছে এগুলা পানিতে দ্রবীভূত হয়, তাহলে এই নীলগুলাকে আমি কি বলবো? যেভাবে না লিখি, এভাবে না লিখে আমি এভাবে লিখি। এখানে লিখলাম এ এ বি বি এ বি, এবার লিখলাম। মনে করেন এগুলা হচ্ছে এ বি সবগুলো হচ্ছে ক্ষারক, এর মধ্যে বি যেগুলো আছে সেগুলা পানিতে দ্রবীভূত হয়। পানিতে দ্রবীভূত হলে কি বলবো বলেন তো? ক্ষার বলবো না? ক্ষার বলবো তো? তাহলে আমরা এখানে কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি যে সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। কেন বলেন তো? নয়। কারণ এটা তো ক্ষারক, কিন্তু এটা পানিতে দ্রবীভূত হয় না, সুতরাং এটা ক্ষার বলা যাবে না। বি কিন্তু ক্ষারক, এটা পানিতে দ্রবীভূত হয়, তাহলে কি বলবো? ক্ষার। সুতরাং এই কথাটা একটু লিখে রাখেন যে সকল ক্ষার ই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ড্যাশ নয়। বলেন তো কি নয়? স্যার ক্ষার নয়। ক্ষার নয়। আবার বলি, সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক কি নয়? কি নয় বলতো? ক্ষার নয় স্যার, ক্ষার নয়। ক্ষার নয়। ওকে, ভেরি গুড, লিখে রাখি। ঠিক আছে, ওকে। এবার আসলে হচ্ছে আরেকটা টপিক, আজকে কি আর বেশি পড়বো? আরেকটা টপিক পরে শেষ করে দিই নাকি? তড়িৎ বিশ্লেষণটা একটু জটিল, একটা আজকে না পড়াটা বোধহয় ভালো হবে আর কি। আপনারা কি বলেন? জি স্যার, থাক আজকে। পারলে কোশ্চিন কিছু অ্যানালাইসিস করে দেন। হ্যাঁ, কোশ্চেন কিছু আছে, আমি লাস্ট টপিকে যাই, সেটা হচ্ছে পিএইচ এ যাই। পিএইচ, পিএইচ বিষয়টা কি? হ্যাঁ, পিএইচ খুব ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার। পিএইচ আমি যেভাবে বলবো এভাবে লিখে একটু। পিএইচ মানে হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন আয়ন। লিখেন, এটা একটু লিখে রাখুন। পিএইচ মানে হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন আয়ন। পিএইচ এর যে ইকুয়েশন সেটা একটু লিখেন। পিএইচ সমান হচ্ছে মাইনাস লগারিদম অফ হাইড্রোজেন আয়ন, এখানে একটা থার্ড ব্র্যাকেট দেবে। এই থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝায় যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝায় হচ্ছে এটার ভিতরে যা থাকে তার ঘনমাত্রা। থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝায় হচ্ছে এর ভিতরে যা থাকে তার ঘনমাত্রা। ওকে, তাহলে পিএইচ, পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, মানে থার্ড ব্র্যাকেট। আর পিওএইচ মানে হচ্ছে মাইনাস লগ কি হবে বলতো? হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। ওকে, তাহলে পিএইচ সমান কি? পাওয়ার অফ হাইড্রোজেন। আর পিওএইচ মানে কি? পাওয়ার অফ হাইড্রোক্সিল আয়ন। এবার খেয়াল করেন, এই যে হাইড্রোজেন আয়নটা, বলতো একটু আগে বলছিলাম হাইড্রোজেন আয়ন কি দেয়? অ্যাসিড দেয় না ক্ষারে দেয়? স্যার অ্যাসিডে দেয়। অ্যাসিড দেয়। আর হাইড্রোফিল কে দেয়? সুতরাং হচ্ছে ক্ষারে দেয়। একটা হচ্ছে ক্ষারে। এখন দেখেন আমি এটা আবার এটা আবার এটা দিয়ে বলা হয়। এটা নেট ডিস্টার্ব করতেছে বোধ হয়। জি স্যার, কিছু করতে পারিনি। কি বলছিলেন স্যার? ছিল। ঠিক আছে, কেটে আসছে স্যার কথা তো। স্যার কথাগুলো ভেঙে ভেঙে আসছে।
ওকে, এবার ক্লিয়ার? জি স্যার এখন শোনা যায়। ওকে, দেখেন এটা হচ্ছে এটা কি নির্দেশ করে? পিএইচ দিয়ে যেটা নির্দেশ করে যে এটা কি অম্ল, এটা কি ক্ষার, নাকি এটা নিরপেক্ষ। তাহলে এই পিএইচ দিয়ে কি নির্দেশ করা হয়? অম্ল, ক্ষার নাকি নিরপেক্ষ, এই তিনটা জিনিস নির্দেশ করা হয়। শুধুমাত্র অম্ল নির্দেশ করা হয় না, শুধুমাত্র ক্ষার নির্দেশ করা হয় না, শুধুমাত্র নিরপেক্ষ নির্দেশ করা হয় না। এখন দেখেন আমি শর্টকাটে একটু বুঝাই দিই, বেশি কিছু করবো না, এইটা একটু খুবই ইম্পর্টেন্ট। দেখেন এখান থেকে প্রশ্ন আসছে, আরো আসবে। এটা হচ্ছে দেখেন পিএইচ স্কেল, এটাকে বলা হচ্ছে পিএইচ স্কেল। তাহলে পিএইচ মানে কার ঘনমাত্রা বলা হয়? হাইড্রোজেনের ঘনমাত্রা। খেয়াল করতে, হাইড্রোজেন কে দেয়? অ্যাসিড দেয় না ক্ষারে দেয়? অ্যাসিড দেয়। যত বেশি হাইড্রোজেন আয়ন থাকবে তত বেশি অ্যাসিড হবে, আর যত কম হাইড্রোজেন আয়ন হবে তত বেশি ক্ষার হবে। বিষয়টা বুঝছেন কিনা? এটা এই লাইনটা বুঝছেন কিনা বলেন? যত বেশি হাইড্রোজেন তত বেশি হবে